তরুণদের একজন উপদেষ্টা ছিলেন। এই উপদেষ্টার মন মতো সে হাঁসের মাংস খেয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, টাকা দিয়ে তো খেয়েছে। স্থানীয় সরকার নির্বাচন তো এনসিপি দাবি করছে, জামাত দাবি করছে, বিএনপি চায় না, সে কারণে হয় না। সেটা তো আপনি সুযোগ পাবেন না, সুযোগের বিষয় না, আপনি মাঝখানে কথা বলবেন না, আপনি সুযোগ পাবেন। বিএনপির পক্ষ থেকে আসছে, বাধা আসছে যে না। আমি একটা লাইন বলতে চাই, সম্পূরক একটু সম্পূরক বলি। ইন্টারিমের সাথে যে ভাগাভাগি করে চলার সিস্টেমটা, এটা মানে তুষার ভাই কিন্তু চোখে দেখতেছেন না। 74টা ছবি দেখাবো আপনাকে। হ্যাঁ, আমার কাছে 300টা আছে, ভিডিও সহ। 300 বেশি না 74 বেশি? এখানেই শেষ হলো, আমি আর কথা বলবো না। ইশরাক হোসেনের ওই সময় যে ঘটনাটা ঘটছে, তখন তো এনসিপি বা জামাত তো কোনো আন্দোলন করেনি, বরঞ্চ আমরা দেখেছি ইশরাক হোসেন তিনি নগর ভবন দখল করেছেন, নিজেকে জনতার মেয়র ঘোষণা দিয়ে সেখানে অলমোস্ট এক সপ্তাহ সেটা অবরুদ্ধ রাখছেন। সুপ্রিম কোর্টের আদালত পাড়া অবরুদ্ধ হয়েছে, যমুনা অবরুদ্ধ হয়েছে। এই প্রসেসগুলো আমরা দেখেছি। তিনি তো রায় পেয়েছিলেন, মানে আন্দোলনটা তো হচ্ছে এনসিপি জামাত তো কোন আন্দোলন, ইসির কার্যালয় ঘেরাও করেছিল এনসিপি সহ। না ইসির কার্যালয়, ওইটার ইস্যুতে ইসির কার্যালয় এনসিপি তখন ঘেরাও করেনি। এনসিপি তখন সম্ভবত অন্য কোন একটা প্রশ্নে, তখন ওই শাপলা প্রতীক বা এই ধরনের কোন একটা ইস্যুতে এনসিপি তখন হচ্ছে অফিস ঘেরাওর একটা ইসির ঘেরাওর একটা কর্মসূচি। আদিব ভাই, সেটা ঘেরাও আগ্রাও এটাকে বাদ দিয়েও যদি আমরা চিন্তা করি, ইশরাক হোসেন তো আদালতের রায় পেয়েছেন, রায় পেয়ে তিনি কেন মেয়র হতে পারলেন না? এটা তো তখন যারা গভর্নমেন্টের দায়িত্বে ছিলেন তারা বলতে পারবে। বাইরে থেকে কে কলকাঠি নেড়েছে? বাইরে থেকে তো কেউ কল করে না, বাইরে থেকে তো বরং আমরা বিএনপি কে কলকাঠি নাড়তে দেখেছি। বরঞ্চ আমার মনে হচ্ছে যে বিএনপি ইশরাক হোসেনের বিরুদ্ধে বিএনপি কাজ করেছে। হ্যাঁ, বিএনপির একটা অংশ কাজ করতে, কারণ বিএনপির সবাই তো একসাথে কোঅপারেটিভলি কাজ করে না। এই জাতীয় নির্বাচনে তো আপনি দেখেছেন তার বিদ্রোহী প্রার্থীরাও দাঁড়িয়ে থেকে অনেক কিছু তাদেরকে নিজেকে হারিয়ে দিয়েছে। তার বিদ্রোহী প্রার্থীর কারণে তার প্রার্থীরা হারছে, এরকম নজির তো ঢাকায় আছে, ঢাকায় না আপনি বাহিরেও আছে। তরুণদের একজন উপদেষ্টা ছিলেন। এই উপদেষ্টা নিজের নীতি দুর্নীতি নিয়ে প্রচুর অভিযোগ আছে। এই উপদেষ্টা মনে যা লয় তাই করেছে, এই উপদেষ্টা মনে যা লয় তাই বলেছে, এই উপদেষ্টা মনে যা লয় শুধু বলেছে, করেছেই না। এই উপদেষ্টার মন মতো সে হাঁসের মাংস খেয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, টাকা দিয়ে তো খেয়েছে, যাই করেছে তাতে কিছু আসে যায় না। কিন্তু এই হাঁসের মাংস বিষয়ক বিতর্ক কেন হয়েছিল? এই জন্য যে উপদেষ্টার বাইরেও এমন এমন সব কাজকর্ম করেছে যে কাজকর্মকে নিয়ে আসলে প্রশ্নবিদ্ধ হয়েছে, এমনকি এনসিপি নিজে প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে আমি ওই উপদেষ্টার এই কর্মকাণ্ড সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ ছিল। উপদেষ্টার উচিত ছিল নির্বাচন দিয়ে দেওয়া, নির্বাচন দেয় নাই কেন? ওনারা না গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে। কখন নির্বাচনের বিষয়? স্থানীয় সরকার নির্বাচন তো এনসিপি দাবি করছে, জামাত দাবি করছে, বিএনপি চায় না, সে কারণে হয় না। সেটা তো সুযোগ পাবেন না, সুযোগের বিষয় না, আপনি মাঝখানে কথা বলবেন না, আপনি সুযোগ পাবেন। আপনি বায়াসড কথা বলছেন, শেষ হলে আপনি কথা বলবেন না, আপনি মিস ইনফরমেশন দিলে তো এটা আপনি ডিসইনফরমেশন দিলে এনসিপি বরং আমি ডিসইনফরমেশন দিলে আপনি সেটা আপনার সময়ে তর্কে আপনি নির্বাচন চাইছেন, মাঝখানে বলবেন। আমরা আমরা শুনে আসি। আমি সেই কথাই বলছি যে আপনার শেষ হলে তার কথা শুনবো, যে আপনি বলুন। এই উপস্থাপক সাহেব ওই সময় কি বলেছিলেন আপনি মনে করে দেখেন, পত্রিকাগুলো খুঁজে বের করে দেখেন। ইশরাক কোর্ট থেকে এই আদেশ নিয়ে আসার পরে এই এলজিআরডি মিনিস্ট্রিটা ডিনাই করেছে, এবং আইন উপদেষ্টা তখন কিন্তু একটা বক্তৃতা দিয়েছিল, বিতর্ক একটা শুরু হয়েছিল আইন উপদেষ্টার কথার ভিত্তিতে। আপনি খুঁজে বের করে ওগুলা দেখেন, কে ডিসইনফরমেশন দেয় না ওই সময় পত্রিকা খুঁজে বের করে দেখেন, আমার কিছু বলার নাই। এবং কেন ইশরাক এটা হতে পারে নাই এটা পরিষ্কার সব বাংলাদেশের মানুষ দেখেছে। বিগত সরকারের উচিত ছিল স্থানীয় সরকার নির্বাচন দেওয়া সিটি কর্পোরেশন গুলিতে, সেটা না দিয়ে তারা গিয়েছে কোথায়? ডাকসু চাকসু বাকসু করেছে, কারণ সেইখানে তাদের পছন্দের লোকজন জিতবে। দেখেন তুষার ভাই খুব ইন্টেনশনালি খুব স্কিপ করে গেছেন। মানে আমাদের যদি বলি যে বাসুরের নাম মুখে নিতে ওনার হচ্ছে ভয় লাগছে কিনা সেটা আমি জানি না, যে পুরো এখানে এই প্রসেসটা নিয়ে পুরো একটা আন্দোলন হইলো। এনসিপি এবং কি জামাতও বারবার বলেছিল যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনগুলো হয়ে যায় যেন, সেটা নিয়ে সংবাদ সম্মেলন উনি বলছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেওয়া উচিত ছিল। সেই নির্বাচনটা ফুললি বিএনপি রাজনৈতিক ভাবে আন্দোলনের মাধ্যমে ঠিকিয়ে দিয়েছে, সেটাকে উনি স্কিপ করলেন। উনি যেটা সমালোচনা করছেন সেটা আমি নিচ্ছি, এটা নিয়ে আমার কোনো প্রসেস নাই যে একই সাথে বলতেছেন। কিন্তু এই যে একই সাথে এনসিপির এই আন্দোলনটা করছে যে গণতান্ত্রিক ভাবে স্থানীয় নির্বাচনগুলো হয়ে যাওয়া, সেটাকে উনি পরবর্তী পর্যায়ে তখন তো ইন্টারিম ছিল, তখন তো পরিবেশটাই ছিল ওই রকম।
আমরা তো তখন চেয়েছি, কিন্তু আমরা বলছি স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেন, দিয়ে শুরু হয়ে যাক, কাজগুলো শুরু হয়ে যাক। কিন্তু তখন কিন্তু এই স্থানীয় সরকারের দিকে বিএনপির পক্ষ থেকেই আসছে, বাধা আসছে যে না, আমি একটা লাইন বলতে চাই জি। সম্পূরক, একটু আমি শেষ করি। সম্পূরক বলি। সিটি কর্পোরেশন উত্তরে যাকে দেয়া হলো কতটুকু বিতর্কিত ছিল আপনিই বলেন, এবং কার কথায় তাকে দেওয়া হয়েছিল? সে হিজবুত তাহরি করা একজন মানুষ। তাইলে ওইটা যদি বিতর্কিত, একটা ইন্ট্রিম গভর্নমেন্টের কাছে যদি বিতর্কিত না হয়, তাহলে এত বছর জেল জুলুম ভুলিয়ে খাটছে প্রত্যেকটা, এখানে যারা আসছে নির্বাচন করে জয়ী হওয়ার মতো ক্ষমতা রাখে, তাদেরকে এই 6 মাসের জন্য রাখাটা এমন কি হয়েছে? আপনি কি মনে করেন জামাত যদি সরকারে এতগুলো সিট পাইতো, জামাত কি রাখতো না? জামাত কি বিএনপি কে দিত? আচ্ছা, জি, মনে হয়, শেষ করি জি, আর। ভাই, শেষ করুন। ব্যাপার হলো কে কি করলো না করলো সেটা তো ভিন্ন বিষয়। আওয়ামী লীগ করছে দেখে আমাদেরও করতে হবে, ইন্টারিম করছে দেখে আমাদেরও করতে হবে, এটা তো গণতন্ত্রের ভাষা না। গণতন্ত্রের পথেই চলবে। আপনার তুষার ভাই বলছেন যে ওনারা ডাকসু রাকসু চাকসু এদিকে গেছে, এই ইসির সাথে তো এই ডাকসুর কোনো সম্পর্ক নাই। এরা তো স্বায়ত্ত শাসিত, তারা নিজেদের মতো করে এগুলো করছে। জি। এক্ষেত্রে তো ইসিকে মিলানোর কোনো সুযোগ নাই। আর বলি নাই, আমি বলেছি এখানে ইন্টারিম ইন্টারেস্ট আছে, ইন্টারিম সরকারের ইন্টারেস্ট অন্যখানে ছিল। সরকার কিন্তু ইন্টারফেয়ার করছে কর্তৃপক্ষ, ইউনিভার্সিটি কর্তৃপক্ষরা যেখানে পারছে সেখানে দিছে, যেখানে পারে নাই দেয়নি। যেমন শাহজালাল পারে নাই দেয়নি, শাহজালাল যেখানে পারে নাই দেয়নি। পারছে দিছে। জি, হেলাল ভাই। এইভাবে আমার বক্তব্য হলো যে গণতান্ত্রিক উত্তরণের পথে যেন বাধা সৃষ্টি না হয়। একটা ইন্টারিম গভর্নমেন্ট সে তো পলিটিক্যাল পার্টির সাথে সবসময় ব্যবস্থা চাইলেও নিতে পারে না। না, নাগরিকের প্রয়োজনে যে জায়গাগুলোতে নাগরিকের প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবে, নাগরিকের প্রয়োজনে সে ব্যবস্থা নিবে না। না, এখানকার আপনার পুরো আমাদের আমলাতন্ত্র বলেন কিংবা হচ্ছে পুরো প্রশাসনটা এমন ভাবে গড়ে ওঠা, তারা আগেই ধরে নেয় যে উপদেষ্টারা আসছে এরা তো 6 মাসের জন্য 9 মাসের জন্য, জি। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসবে, অতএব আমি বিএনপির পূজা করা শুরু করে দেই, বিএনপিকে আমি আগে থেকে কিভাবে খুশি করব। যেখানে আপনার রাষ্ট্রের সর্বোচ্চ যারা মেরুদণ্ডওয়ালা, যারা সিভিল সোসাইটি, সমাজের দর্পণ হিসাবে কাজ করে সমাজের ভুল ত্রুটি ধরে দিবে, তারাই অলরেডি বিএনপির নাম মুখে নেওয়া বন্ধ করে দিছে, স্পষ্টভাবে স্কিপ করতেছে। সেখানে আপনার গভর্নমেন্টের যারা সার্ভিস দেয় বিভিন্ন প্রশাসনে, তারা তো আগেই এগুলো এক্সিকিউট করে না। ফলে এখানে প্রশাসন, দলীয় প্রশাসন সে নিয়োগ দিছে, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রভাবিত করবে। বিএনপির যারা কমিশনার ক্যান্ডিডেট হবে তাদেরকে ওই ওয়ার্ড ভিত্তিক যে রাষ্ট্রীয় যে ফ্যাসিলিটিস গুলো সেগুলো দ্বারা তাদেরকে ফ্যাসিলিটেট করবে। এবং একই সাথে প্রত্যেকটা ওয়ার্ডে আপনার এই যে শ্রমিক অধ্যুষিত বা যে জায়গাগুলো আছে, ধরেন অটো একজন শ্রমিক নেতা, সে তার ওয়ার্ডে 5টা রিক্সার গ্যারেজ নিয়ন্ত্রণ করে। যখন মিছিল মিটিং প্রয়োজন হবে 5টা রিক্সার গ্যারেজ থেকে 100 করে 500 লোক আইনা সে সেভাবে আপনি দেখছেন। আদিব ভাই, অসংখ্য ধন্যবাদ। আদিব ভাই, এই যে ইন্টারিম কথা বলতেছেন, এই ইন্টারিম গভর্নমেন্টের আমরা যদি বলি যে এখানে বিএনপির একটা বড় অংশ আছে। যেমন ইন্টারিমের যিনি প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, উনি তো এখন পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। ওই সময়ে যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি এখন আইনমন্ত্রী হয়ে গেছেন। ওই সময়ে যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, উনি এখন মন্ত্রী পরিষদ সচিব হয়ে গেছে। তার মানে কি? তাহলে এই যে ইন্টারিমের সাথে যে ভাগাভাগি করে চলার সিস্টেমটা, এটা মানে তুষার ভাই কিন্তু চোখে দেখতেছেন না, দেখতেছেন খালি, আমি এটা দেখছি, দেখতেছেন শুধু খালি কোনটা ফল করছে সেগুলো ধরতেছে। এখন ইন্টারিম ফল করছে দেখে এরাও ফল করবে, এটা কেন হবে? আমরা চাই যে গণতন্ত্র যে জন্য যারা জীবন দিল, রক্ত দিল, এখন সবকিছু গণতান্ত্রিক পন্থায় এগিয়ে যাক। আপনি কিছু কাজ করে খাবেন। একসময় কন্ট্রাক্টরি ব্যবসাটা কিন্তু খুব খারাপ ছিল না, 10% লাভ করা যেত। কন্ট্রাক্টরি যখন চুরে সাব্যস্ত হলো, অর্ধেক কিন্তু চুরে গেল গা। এখন একজন কন্ট্রাক্টর চুরি করলেও কিন্তু তার 10%ও থাকে না, কারণ তার দিতে শেষ হয়ে যায়। তো এখন আপনার কথাই কিন্তু এটা ইল্লিগ্যাল, কিন্তু ইল্লিগ্যালে কিন্তু লিগ্যালের চেয়েও ইনকাম কম হয়ে গেছে। এই নির্বাচনে বহুজন শত কোটি টাকা ঋণ খেলাপি থেকে তারা যে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আবার একটা লুটেরার সিস্টেম এস্টাবলিশ করবে কিনা সেই বিষয়টা কিন্তু প্রশ্ন তুলতেছেন না। তো ফলে সমালোচনার জায়গাটা আপনি প্রসেসগতভাবে আপনি কোন সমালোচনাটা কতটুকু করলে মানে কি আদিব, আপনি বলছেন যে যারা সমালোচনা করছেন বা পর্যালোচনা করছেন তারা ভয়ে করছেন? হ্যাঁ, অবশ্যই ভয়ে করছেন। তারা একপাক্ষিক সমালোচনা করছেন, যে সমালোচনাটা এখন তার গভর্নমেন্টকে নিয়ে করা উচিত, যেটা সরকারকে ইতিবাচকভাবে গণতান্ত্রিকভাবে সিভিল সোসাইটির জায়গা থেকে, সেটা তিনি বিরোধী দলকে করতেছেন এবং যেটা আরো লো গ্রেডে করতেছেন। বিভিন্ন জায়গায় প্রায় 30টি জেলায় সংঘর্ষ হয়েছে, 2 শতাধিক ঘটনা ঘটেছে এবং 10 জন লোক মারা গেছে এই আগে পরে মিলে। তো এতগুলো ঘটনা, বাড়িঘর ভাঙচুর হয়েছে,
এবং মহিলা রেপ হয়েছে, এসব বিষয়গুলো যখন পরপর ঘটতেই যাচ্ছে তখন আমরা রাজপথে নেমেছি। এটা তো আমাদের দায়িত্ব, আমাদের বলা উচিত। এরপরে দেখেন এই নির্বাচন ফলাফল পরবর্তী সংঘর্ষ কি শুধু বিএনপির নেতাকর্মীদের কারণেই হয়েছে? তো বিএনপির নেতাকর্মীদের তো কারণেই তো হয়েছে, তারা জিতেছে, জেতার পর মারবে কেন? আমরা তো অনেক জায়গায় দেখছি 74টা ছবি দেখাবো আপনাকে। হ্যাঁ, আমার কাছে 300টা 74 আছে। documents আমার কাছে আছে, 300টা আছে, ভিডিও সহ। 300 বেশি না 74 বেশি? না না, নিশ্চিত 300 বেশি, তাহলে? 75টা 74 বেশি। Okay. কিন্তু আপনি যে কথাগুলো বলেন, আমি 74 ডকুমেন্টস এখানে শো করব। এখন মনে করেন যে আপনি এটা একটু কোন একটা রাজনৈতিক স্যার, পক্ষ থেকে হয়েছে। আপনি বলবেন, এই কথাগুলো বলেন না কেন? আপনি বলবেন, আপনার সময় আপনি বলেন, আপনি নোট করে রাখেন। এই কথাগুলো দেখেন, একটু বলেন। আমরা বলার পরেও দেশে কিন্তু এগুলা হাঙ্গামা চলতে আছে। আমি নিজে, আমি সাক্ষী, আমি বাড়ি গিয়েছিলাম ওই সময়, আমার আব্বা ইন্তেকাল করছে একদম নির্বাচনের চলাকালীন সময়, সকালে 11টায় আমি ঢাকা থেকে চলে গেছি বাড়িতে। রাতের বেলা হঠাৎ 2টার সময় ঘুম ভেঙে গেল যে ব্যাপক হইচই, মানে আমাদের আসনে জামাত জিতেছে। এটা ওরা মানে ব্যাপক হয়েছে কি আপনার আগমন উপলক্ষে? না না, রাত 2টার সময় মিছিল হচ্ছে, মানে ধানের শীষ, এবং আমাদের বাড়ি বাড়িতে হামলা করছে, বাড়িগুলো ভাঙচুর করছে। মানে ওখানে দাঁড়িপাল্লা জিতলো কেন? এই জন্য তারা হামলা করছে। যারা জিতলেন তাদের তো ধৈর্য ধরা উচিত, কিন্তু তা না ধরে ওনারা উল্টা শুরু করে কত আর ধৈর্য ধরবে? আচ্ছা, একটা মিছিল করলো না, আনন্দ মিছিল বাইর করে নাই, মিছিল করলো না, করে নাই, কি বলেন? মিছিল করে বাড়ি ভাঙচুর না করতেছে। না, কেন্দ্রীয় ভাবে আপনি কোনো মিছিল কেন্দ্রীয় দেখেছেন? ভাবে করে না, ভাই। কিন্তু পেরিফেরি তো করছে। রাজনৈতিক সহিংসতার কথা উনি যেটা বললেন যে 74টা সহিংসতা, টিআইবির স্পষ্ট রিপোর্ট আছে যে রাজনৈতিক সহিংসতার 91% যে হত্যাকাণ্ড হয়েছে 91% বিএনপি দ্বারা গঠিত হয়েছে, জামাত দ্বারা 7% এবং এনসিপি দ্বারা সম্ভবত 1 বা সামথিং এরকম বাকি একটা অংশ, কিছু। বাকি অংশ। বাকি অংশ, বাকি অংশ। তাহলে আপনি রাজনৈতিক সহিংসতার সমালোচনা করে তাকে মিনিমাইজ করার চেষ্টা করবেন, নাকি যে গভর্নমেন্ট আছে তাকে আরো বেশি হচ্ছে মানে স্পেস দিয়ে হচ্ছে দায়িত্ব সেটা বলছেন করবেন? আব্দুল তুষার ভাই আসছে এই যে বিতর্ক, প্রশাসক নিয়োগের বিতর্ক, পাশাপাশি চলমান রাজনীতির অনেকগুলো। আমি আর উত্তর দিতে আগ্রহী না। না না, আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখছি, তার পর্যালোচনা আমি আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনতে যাচ্ছি যে এই বিতর্কের বা এই তর্কের বা আলোচনা শেষ কোথায় হবে? এখানেই শেষ হলো, আমি আর কথা বলবো না। এটা কি বলেন আপনি? শুনতে চাই বলেন। তুষার ভাই। কিবরিয়া ভাইকে প্রশ্ন করেন। না, আমি আপনাকে অনুরোধ করছি আপনার কাছ থেকে। না না, আমি এখানেই শেষ হয়েছে, আপনি বলেন। তুষার ভাই বলেন ভাই। তুষার ভাই বলুন। এই তর্ক এখানেই শেষ হয়েছে, কিবরিয়া ভাই বলেন। এখানে মানবাভিমানের সুযোগ ওখানে নেই। কিছু নাই। তুষার ভাই অনুরোধ করছি না আপনাকে। না না, আমার কিছু বলার নাই। কিবরিয়া ভাইকে প্রশ্ন করেন। বলুন ভাই। আমার কিছু বলার নাই তো, এখানে এই তর্কটা শেষ হয়েছে। আমরা সবসময় মনে করি যে রাজনীতির সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এই নৈতিকতাটা চাপা পড়ে যায়, কিন্তু রাজনীতিতেও আমরা একটা নৈতিকতা, একটা সৌন্দর্য, একটা এথিক্স দেখতে চাই। এই কারণেই যে কথাটা আজকে আমরা আস্তে আস্তে তুষারের সঙ্গে আলাপ করছিলাম, যে যা কিছু আপনি টেকসই করবেন তার মধ্যে যদি নৈতিকতা না থাকে কোনো কিছুই টেকসই হবে না। সেটা রাজনীতি বলেন, সার্ভিস ডেলিভারি বলেন, অন্য কিছুই বলেন। সুতরাং রাজনীতিতে, কারণ আমরা একটা রক্তপাতের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি, আমাদের একটা রক্তক্ষরণ রাজনীতিতে চলছে, আমাদের একটা রিকনসিলিয়েশনের কথা আসছে, আমাদের একটা মানে অপরাধীদের বিচার করে যারা অপরাধ করে নাই তাদেরকে আবার সবাইকে নিয়ে রাজনীতি করবার একটা কথা আসছে। এই যে রিকনসিলিয়েশন করতে হলে আপনাকে নৈতিক ভিত্তিটা ঠিক করতে হবে। সুতরাং সব জায়গায় নৈতিকতার একটা বড় অভাব মানুষ দেখছে, কারণ মানুষের অতীত অভিজ্ঞতা থেকে মানুষ এটা দেখছে, মানুষের নৈতিকতাটা দেখতে চায়। জি, এটাই হলো। অসংখ্য ধন্যবাদ তুষার ভাই। অনুরোধ সহ বলছি যে শেষ মন্তব্য শুনতে চাই, কোনো প্রশ্ন রাখছি নাই, না। কোনো মন্তব্য নাই, আসলে কোনো মন্তব্য নাই, নাই কোনো মন্তব্য নাই। আসলে আসলে বুঝতে পারছি না আপনার অভিমানের কারণ কি। না না, কোনো অভিমান করি নাই, আমার কোনো কথা নাই। কথা মানুষের শেষ হতে পারে না। অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী, এটাতে আর কথা বলতে আগ্রহী। না, তাহলে কোনো প্রশ্ন রাখছি না, আপনি আজকের আলোচনার প্রেক্ষাপটে শেষ মন্তব্যটা করুন। আপনি তো শেষ মন্তব্য হিসেবে দু এক লাইন যুক্ত করেন, সেটাই শুনতে চাই। আমার কথা ফুরলো, নটে গাছটি মুড়লো। বাংলাদেশে গত 54 বছরে আমরা যেটা দেখছি যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, লুটেরার চক্র এবং এই প্রক্রিয়া সর্বশেষ গণহত্যাকারী এবং খুনি তৈরি করে প্রসেস দিয়ে শেষ হয়। ফলে আমাদের একটা দুঃখ, মানে আমরা দেখেছি যে গত 17 বছরের সময় বিশেষ করে যারা সিভিল সোসাইটিতে ভূমিকা রাখার ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এর জায়গা থেকে আপনি বলতে পারবেন যে ফ্যাসিবাদের সময় কয়জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আন্দোলন করে খুব বেশি দিন জেল খেটেছেন? বলতে পারবেন না। এটার কারণ আছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আরিফিন সিদ্দিকী স্যার তার 8 বছরে 900 শিক্ষক নিয়োগ দিচ্ছেন। জাহাঙ্গীরনগরে আপনার শরীফ এনামুল কবির 2.5 বছরে 196 জন শিক্ষক নিয়োগ দিচ্ছেন। রাজশাহীতে সম্ভবত তাও অলমোস্ট 300+ নিয়োগ দিচ্ছেন। ফলে যারা জাতিকে হচ্ছে আপনার মানে নির্দেশনা, মানে পথ নির্দেশনা করবেন, এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে পুরো আওয়ামী লীগ একটা তার চক্রের মধ্যে বানাচ্ছে। জি, ধন্যবাদ। সামনে আপনি যদি ধন্যবাদ। আমরা যেটা চাবো যে এরাদের তো এই ভূমিকাটা আমাদেরকে আরো জোরালো জি, করতে হবে। ডক্টর হিলাল উদ্দিন, হিলাল ভাই।
আমি যেটা বলতে চাই আসলে এখন আমাদের মনিয়াপা উনি যে কথাগুলো বলছেন আর কি ওনারা কিন্তু এখন সরকারে ওনাদের আরো মানে মানে সুচিন্তিত ভাবে কথা বলা দরকার। যেমন গুপ্ত কথাটা বলছেন, এই গুপ্ত কথা আপনাদের ঘাড়েই চলে যাচ্ছে। ডক্টর খলিল কোন জায়গায় গুপ্ত ছিলেন এটা কিন্তু সবার কাছে প্রকাশ হয়ে গেছে। এরপরে ভাইস চ্যান্সেলরদের বিষয়ে যেগুলো কথা আসছে, আমাদের কোন ভাইস চ্যান্সেলর পদধারী জামাত করে বা কোন তার কি পদ ছিল এটা কেউ বলতে পারবেন বলেন? এই যে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ওনার জামাতের কি পদ আছে বা উনি কবে জামাত করছেন? রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর একজনেরও আপনারা দেখাতে পারবেন না যে সে কখনো জামাত করেছে, কোনো ফোরামে গেছেন, কোনো ছবি আছে কোনো জায়গায়, এটা কেউ দেখাতে পারবেন না। এরা কোনোদিনও আমাদের জামাতের কোনো পোর্টফোলিও কোনো সভা সমিতিতে কোনোদিন আমরা জি, দেখি অসংখ্য ধন্যবাদ মনিয়াপা। এগুলো আমাদের উপর চাপায় দেখেন, দেওয়া আমি চাপিয়ে দেওয়া হচ্ছে, এই তাই ধরনের বলছেন। কথাগুলো বলতে চাই না, তারপরেও বলি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে তারা যেভাবে ক্ষমতায় চলে আসছে বলছিল, আমরা কিন্তু তখনও এখানে বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় নির্বাচনই একমাত্র প্রমাণ করে না বাংলাদেশের ভোটে কে জিতবে আর কে হারবে, সেটা কিন্তু প্রমাণ করেছি আমরা। এবং আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি হঠাৎ করে বলা নাই করা নাই, অবস্থা বুঝে আবহাওয়া বুঝে উনি পদত্যাগের ঘোষণা দিলেন এবং সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে উনি পদত্যাগও করে ফেললেন। রাজশাহী ইউনিভার্সিটির ভিসি কি না করেছে, উনি শিবিরের প্রেসিডেন্টকে সুবিধা দেওয়ার জন্য উনি তার প্যাডের মধ্যে সে লিখে দিয়েছে সে চাঁদাবাজির জন্য, এবং এই জিনিসগুলো কিন্তু হেলাল ভাই তো বলছেন যে তারা তাদের লোক না। আমরা কিন্তু দেখেছি। এখন আপনি যদি স্বীকার না করেন, এই যে একজন টকশো করে হঠাৎ আসছে এবং এত গালিগুলি দিয়ে টকশো করে, অবাক হয়ে যায় টকশো এরকম হতে পারে, এটা তাকে না দেখলে বোঝা যায় না। যখনই আপনি শিবিরের কাউকে জামাতের কাউকে বলবেন উনি তো আমাদের লোক না, এই যে যখনই তাদের দরকার পড়বে তারা এইভাবে গুপ্ত সুপ্ত বানায় রাখে। আর খলিল সাহেবকে আনছে কে? খলিল সাহেবকে কি বিএনপি আনছে? খলিল সাহেবকে আনছে ইউনূস সাহেব, এবং খলিল সাহেব এক সময় প্রমাণ করবে খলিল সাহেব কি, এখন আমি বলতে রাজি না। আপনারা তো নিচ্ছেন। জি, সবাই মনিয়াপা, জানে মনিয়াপা, আমরা যে মনিয়াপা, জানি। ধন্যবাদ তুষার ভাই। সেটা আর আমি প্রধানমন্ত্রী ও বলতে চাই না। তুষার ভাই উপস্থাপক হিসাবে আমি আরেকবার আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। আমার কোনো মন্তব্য নাই। শেষ মন্তব্য সবাই বললেন, আপনি আপনি না। শেষ দুই একটি লাইন যেটি সবসময় আপনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, একটু না, বলেন, এরকম আমরা কিছু শুনতে নাই। চাই।